Dear students of class 10, how are you? I expect you are all fine. আজকে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে সরাসরি বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা তিনটি ক্লাস করেছি। আগেই বলছিলাম ক্লাস 10-এর ছাত্ররা খুব এই অনুষ্ঠানগুলো ভিডিওগুলো ভালো দেখে না, কম দেখে। ক্লাস 3-4 এত দেখে, কিন্তু ক্লাস 10-এর ছাত্রদের ওই রকম আমরা সাড়া পাই না। এটা দুঃখজনক। তারা স্কুল ক্লাস করতে পারতেছে না, এরকম ইংরেজির মতো একটা ক্লাস তারা মিস করে। এটা আসলে আমরা কামনা করি না আসলে। সে যাই হোক, আজকে আমি তোমাদের অতি পরিচিত একটি বিষয়, যেটা তোমরা একটু পারো, সাহস করো, কিন্তু উত্তর হয় না, এর একটি বিষয় নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন ছাত্ররা একটু সাহস করে, কিন্তু 5টার ভিতরে 3টেই ভুল হয়, 2টো হয়তো শুদ্ধ হয়। এমনও দেখা গেছে 2 বছর 3 বছর প্র্যাকটিস করার পরে এসএসসি পরীক্ষায় তারা 2টো ভুল করে আসে। তাহলে কী হলো? সহজ না। এসএসসি পরীক্ষায় 5টার ভিতরে 2টো ভুল করে আসে, 3টে শুদ্ধ হয়, তাও দেখাদেখি করে। তাহলে হলো কি? আমরা একটা সহজ জিনিস 2 বছর প্র্যাকটিস করার পরেও আমরা শুদ্ধ করতে পারি না। কেন পারি না? আমরা শিখতে চাই না, আমাদের অমনোযোগিতা, আমরা শিক্ষকদের কথা শুনি না, মান্য করি না, এইগুলো আমাদের এই দুর্গতি। আমরা মনোযোগী না। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকলে শেখা যায় না, এটা মনে রাখতে হবে। আগের ছাত্র আর এই যুগের ছাত্র এক না, আর আমরাও ছাত্র ছিলাম, সেই ছাত্র এই যুগে পাওয়া যায় না। এগুলো অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আসি আমরা একটু সরাসরি বাক্যগুলোর ভিতরে যাই। এই প্রশ্নগুলো আমি 2020 সনের সমস্ত বোর্ড থেকে বেছে নিয়ে এখানে আমি 10টা বাক্য লিখেছি। 10টা বাক্য 2020 সনের। তোমরা 20 সনের সাথে এখন পর্যন্ত পরিচিত না, তাহলে বাক্যগুলো তোমাদের কাছে কম বেশি নতুন। তাই এর অর্থ এই নয় যে সম্পূর্ণ নতুন। আমরা নিয়ম তো কিছু কিছু শিখেছি ক্লাস 9-এ, তো ওর সাহায্যে 10-এও কিছু ক্লাস পেয়েছি। ওর সাহায্যে আমরা এগুলো কতটুকু করতে পারি বা কেমন পারি, বা শোনার পরে আমরা লিখতে পারবো কি না, এবং আমাদের পরবর্তীতে খাতায় এগুলো লিখতে হবে। এই মুহূর্তে তোমরা শোনো, পরবর্তী লিখে নিও, ভালো করে শোনো, পরে লিখবে। এটি তোমাদের বাড়ির কাজে থাকবে, প্লাস আমরা আরও একটু বাড়ির কাজ দিব। তবে তেমন বাড়ির কাজ আমরা পাচ্ছি না ছাত্রদের কাছ থেকে। তো পরবর্তীতে আমি আগেই বলছিলাম, যদি আমরা টেস্ট পরীক্ষা না নিতে পারি, এমন অবস্থা হয়ে যায়, এই নাম্বারগুলো তোমাদের কাজে লাগতে পারে। যদি দেখি কোনো ছাত্র রেসপন্ড করে নাই, একটি উত্তরও লেখা নাই, করে নাই, আমরা তাকে আটকিয়ে দেবো, সেদিনও বলে গেছি। সুতরাং তোমরা একটু এই ব্যাপারটা মাথায় রেখো, যে পরীক্ষা হবে না আমাদেরকে এমনি এমনি কি বোর্ডে পরীক্ষা দিয়ে দেবে, কখনো না। যেভাবে হোক একটা মেজারমেন্ট আমরা করবো। আসো আমরা বাক্যগুলো দেখি। প্রথম বাক্য, ট্যাগ কোশ্চেন সম্পর্কে আবার না হয় একটু বলি। ট্যাগ কোশ্চেন আসলে কি? কারণ এখানে আমাদের ছেলেমেয়ে সবাই জড়িত, অনেকে বাইরের, অনেকে দেখে ক্লাসগুলো। ট্যাগ কোশ্চেন হলো প্রশ্ন জুড়ে দেওয়া। একটি বাক্যের শেষে একটি প্রশ্ন জুড়ে দেওয়া। এটি কি ইংরেজি ভাষায় খুব প্রয়োজন? আসলে অত প্রয়োজন নেই। পরীক্ষায় আসে তাই আমাদের শিখতে হয়। আমি ভাষা বিশ্লেষণ করে দেখছি, ল্যাঙ্গুয়েজ দেখেছি, পেপার দেখছি, ট্যাগ কোশ্চেনের ব্যবহার খুব কম। তবে এই স্কিলটা শেখা থাকা ভালো। আমরা তো অনেক কিছুই জানি, সব তো পরীক্ষা আসে না, আর জীবনের জন্য সব লাগে। আমাদের দেখো কত অঙ্ক শিখি, লাগে কি? যোগ বিয়োগ, এগুলো। আর কিছু লাগে? কিচ্ছু লাগে না। সৃজনশীল একটাও লাগবে না জীবনে, কিন্তু যোগ আর বিয়োগ এটাই লাগবে। তাহলে আমরা কি করব? আমরা স্কিল, দক্ষতা শেখার জন্য, তোমার জ্ঞান বুদ্ধি বৃদ্ধির জন্য এগুলো শেখার দরকার। যে ট্যাগ কোশ্চেন সব পারে তার অনেক বুদ্ধি বেশি, আর যে বুদ্ধি বেশি সব জায়গায় সে বুদ্ধিমান, সে আর বকা থাকে না। তাহলে সেই দক্ষতা শেখার জন্য আমরা এটা শিখব। ট্যাগ কোশ্চেন সম্পর্কে বলতে চেয়েছিলাম যে কোনো বক্তা একটি বক্তব্য দিয়ে, শ্রোতাদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়ে, ওই বক্তব্যের সমর্থনে তিনি একটি প্রশ্ন ছেড়ে দেন। পরে উদাহরণ দেব। ওই প্রশ্ন ছেড়ে দেন তার বক্তব্যের সমর্থনে। যে প্রশ্নটা তিনি তাদের উদ্দেশ্যে ছেড়ে দেন, ওই প্রশ্নটি হলো ট্যাগ কোশ্চেন। কি বললাম?
একজন বক্তা তার বক্তব্যের সমর্থন চেয়ে শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে একটি প্রশ্ন ছেড়ে দেন, ওটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। একটি উদাহরণ দেখো, আমি তোমাদেরকে ইংরেজি পড়াই। প্রশ্নটা কী করবো? আমার সমর্থনটা কি? আমি কি সমর্থন চাও তোমার কাছ থেকে? পড়াই না। তোমরা বলবো, জি স্যার, আপনি তো আমাদের ইংরেজি পড়ান। আমি তোমাদের ইংরেজি পড়াই না, এল আমার প্রশ্ন। ওই প্রশ্নটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে আমি প্রথম বাক্যটা বলছিলাম অ্যাফার্মেটিভে, আর প্রশ্নটা করেছি নেগেটিভে। তাহলে আমরা বাক্যটা যদি পজিটিভ করি, ট্যাগ কোশ্চেনটা কী হবে? নেগেটিভ। আর বাক্যটা যদি নেগেটিভ করি, উত্তরটা হবে পজিটিভ। নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, এইভাবে আমরা শিখবো। আবার যদি বলি আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান পড়াই না, পড়াই? তোমরা বলবো না স্যার পড়ান না। তাহলে আমার যে প্রশ্নটা, আমি হিসাব বিজ্ঞান পড়াই না, আই ডোন্ট টিচ অ্যাকাউন্টিং, ডু আই? এই যে প্রশ্নটা, এইটি হলো ট্যাগ কোশ্চেন। তাহলে শ্রোতা মণ্ডলের উদ্দেশ্যে অনেকে এরকম প্রশ্ন ছেড়ে দেয়। কিভাবে? চেয়ারম্যান সাহেব বলো, আমি তোমাদেরকে এত মন গম দিয়েছি, দেইনি, ট্যাগ কোশ্চেন হয়ে গেল। এরকম বলে না শ্রোতা মণ্ডলের উদ্দেশ্যে? তারা সবাই বলে, জি স্যার, আপনারা কত গম দিয়েছেন আমাদের। তাহলে ট্যাগ কোশ্চেন জীবনের জন্য প্রয়োজন আছে, পরীক্ষায় একটু আসে। তাহলে ভাষাতে খুব বেশি পাই না আমরা ঠিকই, তবে আগেই বললাম একটা স্কিল, একটা দক্ষতা, একটা নৈপুণ্য, এটি শিখলে তোমার বিদ্যা বুদ্ধি অনেক বাড়বে। এটা তোমাকে অন্য জায়গায় হেল্প করবে, সাহায্য করবে। আসো আমরা এ সম্পর্কে আমাদের বোর্ডের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই দেখো, লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। এই উত্তরটা অনেক ছাত্র এই মুহূর্তে বলতে পারে, আবার অনেকে কিছুই পারে না। দুই শ্রেণীর ছাত্র, এক শ্রেণী অনেক ভালো পারে, আর এক শ্রেণী কিছুই পারে না। এটা না হয় আমাদের কথা বললাম, বাইরের অনেকে ভালো মতো পারে। আমাদের তো শিখতে হবে, আর শেখার জন্য ইচ্ছা থাকতে হবে। লেটস, জীবনে যদি লেটাসের এইরকম বাক্য, লেটাস আগে সংক্ষেপে আমরা লেটস বলি, এরকম একটা বাক্য দেখি, তাহলে একটা বাক্য যদি লেটসের বাক্য শিখতে পারি, যে যত লেটস আসবে তো একই উত্তর হবে। তাহলে আমি জীবনে একটা বাক্য শিখলাম না, তাহলে আমি লেটস পারবো কীভাবে? অনেক ছাত্র তো লেটসের বাক্য এই মুহূর্তে পারতেছে না, সে কিছুই পারতেছে না। সে কী করে? এই প্রশ্নটা হুবহু ক্লাস 10-এর থ্রির বাচ্চার মতো সব উঠেই রাখে। এ তো হলো না। তোমরা কী করবা পরীক্ষার সময়? এই প্রশ্ন উঠাবা, তারপরে উত্তরটা লিখবা, আন্ডারলাইন করবা, প্রশ্নবোধক চিহ্ন দেবা, ট্যাগ কোশ্চেন। তোমার তো একটু বলা না যে ট্যাগ ফুল স্টপ, কোশ্চেন মার্ক দিতে হবে। আর তোমরা কী করো? আমাদের প্রশ্নে আসে অ্যাড ট্যাগ কোশ্চেন, যুক্ত করো। তুমি যুক্ত করো না, তোমরা খালি প্রশ্নটাই উঠাও না, শুধু লাস্টে একটু লিখে রাখো। আমরা কিন্তু নাম্বার দেবো না, খালি মাঠে প্রশ্ন হয় না। অঙ্ক করলাম না, খালি উত্তর রেখে রাখলাম। অঙ্ক করলাম না, 1 নম্বর প্রশ্নের উত্তর 22, এ থেকে আমরা নাম্বার দিব না। তাহলে কি করতে হবে? আমাদের এইখানে ট্যাগ কোশ্চেনে প্রশ্ন উঠাইতে হবে, উত্তরও লিখতে হবে, কারণ এটার সাথে এটা সম্পর্ক। আমি এটা যদি লিখলাম না, এটা লিখলাম, শিক্ষক কেমনি বুঝবে কোথেকে আসছে আনসার? তাহলে ব্যাপারটা কি হলো? আমরা সবাই এই ভিডিও যারা দেখবো, আমরা আজকে থেকে শিখে রাখি, আমাদের ট্যাগ কোশ্চেন প্রশ্নে উঠাইতেই হবে, মাস্ট, অন্যথায় এটা কাটা যাবে। লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। একটু বাংলায় বলি, এসো আমরা আমাদের ফার্মের বাহিরে, কৃষিক্ষেত্র হইতে পারে, অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, এর বাহিরে আমরা একটু বেরিয়ে আসি, হেঁটে আসি। চলো আমরা একটু বেরিয়ে আসি আমাদের ফার্মের বাহিরে। ট্যাগ কোশ্চেনটা কি হবে? চলো আমরা একটু বেরিয়ে আসি। তো ট্যাগ কোশ্চেনটা বাংলা ভাষা ট্যাগ কোশ্চেন এরকম হবে। যদি আমরা কাউকে চলো বলে বলি, চলো আমরা একটু বাহিরে যাই, আমরা ট্যাগ কোশ্চেন করবো যাবো কি? তুমি আবার তোমার সাথে লোকদেরকে প্রশ্ন করবা, আমরা কি যাবো কি? ট্যাগ কোশ্চেনটা এরকম হবে, এটা একটু ভিন্ন রকম। লেটস থাকলে বাংলাটা হয় কি? যাবো কি? সবাই বলে চলো, তো উত্তর হয়ে গেল আমরা যাইতেই চাই। তো যাবো কি, এই যাবো কি যেটা, এটা কিন্তু আমরা ফিউচার টেন্সে বলেছি। কোন টেন্সে বলছি? ফিউচার টেন্সে। তো যাবো কি ইংলিশটা কি? শ্যাল উই গো, শ্যাল উই গো। কিন্তু আমরা পরীক্ষায় ফুল সেন্টেন্সটা লিখবো না, আমরা শর্টকাট লিখবো। আমরা কি লিখবো? শ্যাল উই, গোড়া আর দেবো না, কারণ গো তো ওখানেই আছে। লেটস গো, শ্যাল উই। শ্যাল উই মানে কি? শ্যাল উই গো ফুল সেন্টেন্সের একটু সংক্ষিপ্ত রূপ, ফুল প্রশ্নটার সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপে পুরোটা মিনিং এসে যায়। আমরা বলি ডুই কিন্তু বিচ্ছিন্নভাবে লেখলে কোনো অর্থ হবে না, কিন্তু ট্যাগের ক্ষেত্রে কিন্তু অর্থ আছে। খালি যে বলি ডুই, কিছুই হলো না, কিন্তু ট্যাগের ক্ষেত্রে উত্তর আছে।
তাহলে উত্তরটা মানে অর্থ আছে। তাহলে এখানে কি হলো, লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। উত্তরটা আমরা কি লিখবো, শ্যাল উই। আমরা বলছি যাব কি, আমরা এখানে কোনো নট দেবো না, কোথায় জানি যাব কি, কোনো এখানে নট আছে নাই, তাহলে আমরা দেবো শ্যাল উই। যাব কি এই বাংলা তোমাকে জানতে হবে, যে লেটসের ক্ষেত্রে যাব কি বাংলা আসবে, এই জন্য ইংলিশ আসবে শ্যাল উই। অনেক ছাত্র কখনো প্রশ্নও করে না, স্যার এখানে তো কোনো শ্যাল দেখলাম না, আসলো কোত্থেকে। আমরা বলে দিই, তোমরা মানিয়ে নাও। আসলে মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, শিক্ষক তার বুদ্ধি দিয়ে তার উত্তর দিবেন, এটাই নিয়ম। কিন্তু ছাত্ররা প্রশ্ন করে না, উত্তর পায় না, আমরাই প্রশ্ন করি, আমরাই উত্তর দিয়ে দিই। ওদের মনের কথা তো আমরা জানি বেশি। তুমি কি কি পারো না তা কিন্তু আমি জানি, কিন্তু তুমি কি জানো তা তুমি জানো না। তোমরা কি কি জানো না, আমরা তা সবই জানি। আবার বললাম, তুমি কোন পর্যায়ে আসো তাও জানি। তাহলে আমরা একটা উত্তর হয়ে গেল শ্যাল উই। শ্যাল উই আমি কিন্তু লিখে দেবো না, ক্লাস 10-এর ছাত্ররা শ্যাল বানান কি পারবে। তবে আমরা শ্যাল যেন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু না করি, স্মল লেটার দিয়ে, কারণ এটা প্রশ্নটা এখান থেকে শুরু হয়েছে, ওখানে শেষ হয়েছে। প্রথম উত্তরটা হয়ে গেল। তোমরা পরবর্তীতে এটা লিখবে এবং ফুল সেন্টেন্স দিয়ে লিখে পরবর্তীতে আমাদেরকে এগুলো বাড়ির কাজ হিসাবে করতে হবে, আমাদের দেখাতে হবে। পরবর্তী বাক্য, আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। দেখো বোর্ডের প্রশ্ন সরাসরি বলতে পারতো যে আই হ্যাভ এ হ্যাবিট টু ওয়াক এভরি মর্নিং। হাঁটার আমার একটা অভ্যাস আছে, প্রতি সপ্তাহে প্রতি সকালবেলা হাঁটার অভ্যাস আছে, সেটা একটু অন্য স্টাইলে লিখছে। আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং, ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। তো অনেক কিছু সকালবেলা হাঁটে, আমরাও হাঁটি। এই মুহূর্তে হাঁটতে পারতেছি না, তবে ঘরে হাঁটি। ঘরে হাঁটি, এখন হাঁটার পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে আমাদের। সকালে বিকেলে সুযোগ পেলে রাত্রেও হাঁটি। সকালে হাঁটতে পারি, বাইরে যাই না, কিন্তু ঘরে হাঁটি। আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। তো আই অ্যাম, আমার অভ্যাস আছে, আমার নাই আছে। আমার কি হাঁটার অভ্যাস নাই? আছে। তখন ট্যাগ কোশ্চেনটা কি হবে, তুমি এইটা যদি অ্যাফার্মেটিভ হয় তুমি করবা নেগেটিভ। তাহলে আই অ্যাম, তো নেগেটিভ এম এর সাথে নট দিলে কি হয়, এম এর সাথে নট দিলে যা হয় তা কিন্তু উচ্চারিত হবে না। অ্যামেন্ট কোনো উচ্চারণ হয় না, আমরা কিন্তু এটাও অনেকে জানি যে এটা একটু ভিন্ন উত্তর হয়। তো এম এর সাথে নট দিলে একটু ভিন্ন হয় দেখি তো আমার বোর্ডে আসছে, আমরা তাই এটা এখানে লিখছি তোমাদের সুবিধার্থে। একটু স্মরণ করে দিই, আমরা এই বাক্যগুলো আমরা আগেও পেয়েছি, আবার নতুন পেলাম। তাহলে এম এর সাথে নট দিলে কী ব্যবহার করি আমরা, আরেন্ট। যে কোনো পার্সন হোক, দেখছেন আইয়ের সাথেও আর বসে, তাহলে কি হলো আরেন্ট আই। এনটাইও হয় একটু অপ্রচলিত, কিন্তু আরেন্টের বহু প্রচলন আছে। তাহলে আমরা কি ব্যবহার করবো, আরেন্ট আই। বাক্যটা অ্যাফার্মেটিভ, উত্তরটা হলো কি নেগেটিভ। আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। আমার প্রত্যহ হাঁটার অভ্যাস রয়েছে, অর্থাৎ প্রত্যহ আমি হাঁটি, হাঁটি না এরকম আর কি, কোশ্চেনটা এরকম হবে। পরবর্তী বাক্যটা দেখো, মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। এন্টারটেইনসের বঙ্গ অনুবাদ, আবিধানিক অনুবাদ হলো আপ্যায়ন করে। তো এখানে আবার আপ্যায়ন করে দেবে, বুঝে নিতে হবে এই আপ্যায়ন সেই আপ্যায়ন নয়, এটি তোমাকে মিষ্টি খাওয়াবে না, দাওয়াত দেবে না। এই আপ্যায়ন তোমাকে দেয়, গিফটস। এটার বিকল্প ওয়ার্ডটা কি হবে, গিফটস। মর্নিং গিভস আস, তখন আর উইথ বসবে না, গিভস আস ফ্রেশ এয়ার। মর্নিং গিভস আস ফ্রেশ এয়ার। আমরা সবাই বুঝলাম এন্টারটেন্স দিয়ে করছে। গিভস আর এন্টারটেন্স পার্থক্য নেই, একটু পার্থক্য, যে এন্টারটেন্স দিলে উইথ বসে আর গিভস দিলে আর উইথটা বসে না। ফ্রেশ এয়ার, হ্যাঁ সকালবেলার বাতাস আমাদের খুব প্রয়োজন। এখন দেখো আমরা এই করোনা পরিস্থিতি এসে অক্সিজেনের যত কত প্রয়োজন আমরা এখন বুঝি, অক্সিজেন আগে বুঝতাম না। সকালবেলার অক্সিজেন, ফ্রেশ এয়ার কি দরকার, শ্বাস রুম বন্ধ করো, অক্সিজেনের কত মূল্য বোঝা যায়। বাইরে হাঁটো, কি সুন্দর শ্বাস প্রশ্বাস নিতে পারো, তখন বোঝা যায় অক্সিজেনের কী প্রয়োজন। তাহলে আমাদের কী করতে হবে, সকালবেলা হাঁটতে হবে। মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো টেন্স আছে, এখন ভার্বের পরে এস থাকলে আমরা কোন টেন্স বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটাকে তুমি এখন মনে মনে নেগেটিভ করো। এই বাক্যটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ করলে কি হয়, মর্নিং ডাজ নট এন্টারটেইন আস উইথ ফ্রেশ এয়ার, তখন এন্টারটেইন হয়ে যায়। ওইটা ডাজ নট চলে আসলো সহায়ক নেগেটিভ করতে, ওটাই দিয়ে তুমি একটা কোশ্চেন করবে। মর্নিং ডাজ নট এন্টারটেইন আস উইথ ফ্রেশ এয়ার। এখন তুমি যদি টেন্স জানো তুমি ডাজ নট দেবা, টেন্স না জানলে তুমি কিছুই দেবা না।
তুমি দেবা মর্নিং নট এন্টারটেইন, তুমি লিখবা মর্নিং এন্টারটেইন নট আস, যা ইচ্ছা তাই তুমি লিখবা, এটা হতে পারে না, নিয়ম কানুন জানতে হবে, শিখতে হবে। মর্নিং ডাজ নট, এই ডাজ নট আসবে এখানে, তবে কেমনে আসবে? সংক্ষিপ্ত আকার আসবে। ডাজ নটের সংক্ষিপ্ত রূপটা কি? ডাজেন্ট। কি হবে? ডাজেন্ট। আর কি করবে? এই মর্নিং এর প্রোনাউন দেবে। মর্নিং এর প্রোনাউন কি দেবা? ইট, কারণ মর্নিং ছেলেও না মেয়েও না, বলতে আমরা ইট ব্যবহার করবো। আর এখানে করবো আই করবো, তাই না? আর এখানে আজকে আমরা উই করছিলাম, শ্যাল উই, আরেন্ট আই, এখানে করবো ইট। উত্তরে কি হলো? ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট। ডাজ নট লেখা যাবে না, শর্ট ফর্মে লিখতে হবে, ডাজেন্ট ইট। কোশ্চেন মার্ক দিব, আন্ডারলাইন করবো, কমা দিব, সেন্টেন্সটা ফুল তুলবো পরীক্ষার খাতায়। পরবর্তী প্রশ্ন ডি, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমরা কদাচিৎ সোনালী অতীতকে ভুলে যাই। কদাচিৎ সোনালী অতীতকে ভুলে যাই মানে ভুলে যাই না বললেই চলে। হার্ডলি মানে কি? অলমোস্ট নেগেটিভ। কোনো বাক্যের যে হার্ডলি অ্যাডভার্বটা ব্যবহার হয়, বাক্যটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। তো বাক্যটা নেগেটিভ, উত্তরটা হবে পজিটিভ। নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, এটা তো বেসিকটা জানতেই হবে। কিন্তু নেগেটিভ পজিটিভ আমরা করতে পারি না, কিন্তু কারণ আমরা টেন্স জানি না। 6এও জানি না, 7এও জানি না, 10এও জানি না, এই সারা জীবন জানি না। এমনও দেখা যায় বিএ পাস করছে, টেন্স জানে না। বিএ পাস করে এসে টেন্স জানে না। আমার এক বন্ধু বিএ পরীক্ষা দেয়, তো আমি জিজ্ঞেস করছিলাম, বললাম তো তুমি কি জানো? তো সে বলছিল কি, আর ইউ নো। কি বলছিল? আর ইউ নো। কিন্তু তোমরা জানো যে আর ইউ নো এর ইংরেজি হইল না। তাহলে ওই বিএ পরীক্ষা দেয়, তখন বলছে আর ইউ নো। আর একজন বলছে আর ইউ ড্রিঙ্ক ওয়াটার, আপনি কি পানি পান করবেন? আর ইউ ড্রিঙ্ক ওয়াটার হইল কিছু? সেখানে বলবে উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার, এখানে বলছে আর ইউ ড্রিঙ্ক ওয়াটার। তুমি আবার উত্তর দিচ্ছে, বলে ইয়েস আই এম ড্রিঙ্ক ওয়াটার, ইয়েস আই এম ড্রিঙ্ক ওয়াটার। যেমন প্রশ্ন তেমন উত্তর। এটা তোমাদের জন্য বলি, মাঝে মাঝে একটু হাসাই, দরকার আছে। তো উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, আমরা সোনালী অতীতকে কদাচিৎ ভুলে যাই, অর্থাৎ ভুলি না। আমরা কিন্তু এই স্কুলে প্রায় 27 বছর আগে জয়েন করছি, সেই সোনালী অতীতকে আমরা অনেক স্মরণ করি। আসলেই সোনালী অতীত, অতীতগুলো এমনই, অতীতগুলো অনেক গোল্ডেন হয়। অতীতকে আর পাওয়া যাবে না। ভবিষ্যৎ কি ভালো হবে না? হবে, কিন্তু অতীতকে আমরা খারাপ বলতে পারি না। আমরা এখন অতীতের স্মৃতিচারণ করি, ছোটোবেলায় কী করেছি অনেক স্মরণ করি। সময় অনেক দেখা যায় ঘন্টা ঘন্টা কেটে যায় স্মরণ করতে করতে, ভালো লাগে। ছোটোবেলার কথা, 5 বছর বয়সের কথা আমরা স্মরণ করতে পারি, কী করেছি তখন। তো ভুলে যাই না, ও হার্ডলি। এটা প্রেজেন্ট টেন্স ফরগেট, তাহলে প্রেজেন্ট টেন্সটা আমরা বেড়ে রাখবো, পাস্ট টেন্স না। আর হার্ডলি নেগেটিভ, এই কারণে আমরা নট ব্যবহার করবো। তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা এটা কী করতাম? যদি মনে করো হার্ডলি নাই, তখন কী করতাম? উই ডোন্ট ফরগেট, ডু নট অর ডোন্ট ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, ডু নট, তাই না? তখন আমরা কী করতাম? ওই নটটা দিতাম না, ডুটা দেবো। তো হার্ডলিটা প্রায় ডু নটের মধ্যেই। তাহলে আমরা কী করি? ওই নটটা দেবো না, ডু দেবো। তো এখানে প্রশ্ন কি আসলো? ওই ডুটা চলে আসলো। দেখো কোথাও ডু দেখা যায় না, কোথাও দেখা যায় না। অনেক ছাত্র কী করে, একটা লিখে রাখলো, হার্ডলি উই, ফরগেট উই, যা ইচ্ছা তাই লিখে রাখলো। এটা হবে না, তোমাকে ব্যাকরণের নিয়মকানুন জানতে হবে। হার্ডলি নাই মনে করো, এখন তুমি নেগেটিভ করো, উই ডোন্ট ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, আমরা সোনালী অতীতকে ভুলে যাই না। ওই যে ডু নট, তার নটটা বাদ দিয়ে তো থাকে কি ডু, এই ডু আনবো এখানে। ডু হইল কি? ডু উই ফরগেট, আমরা কি ভুলে যাই? কিন্তু আমরা পুরোটা লিখবো না, আমরা লিখবো ডু উই। যদি বিচ্ছিন্নভাবে লিখি ডু উই, কোনো অর্থ নাই, কিন্তু ট্যাগের ক্ষেত্রে অর্থ আছে। ডু উই মানে ডু উই ফরগেট, ডু উই ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আমরা শর্টকাট প্রশ্ন করবো ডু উই। এখন তোমরা বুঝতে পারছো যে উই ফরগেটের ট্যাগ কোশ্চেনটা কি হলো? ডু উই। হার্ডলি যদি না থাকতো তাহলে তো ডোন্ট ডু ইট। পরবর্তী বাক্য প্ল্যান বিফোর প্রসিড। প্রসিড মানে অগ্রসর হওয়া, এগিয়ে যাওয়া। আর প্ল্যান পরিকল্পনা করো। বিফোর এখানে কনজাংশন, বিফোর কি? কনজাংশন। তো সামনে যাওয়ার আগে তুমি পরিকল্পনা করো। তুমি যদি এসএসসি পাস করতে চাও, এই পরিকল্পনা করো, তো প্ল্যান করো আমার কতটুকু পড়াশোনা করতে হবে। আর যদি প্ল্যান করো আমি দেখে দেখে পাস করবো, এই প্ল্যান দিয়ে তুমি জীবনে কিছু করতে পারবে না। এক পাস দিতে পারবা, দ্বিতীয় পাস নাও হইতে পারে। সুতরাং তোমাকে পরিকল্পনা করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু প্রসিড আর ইফ ইউ ডিজায়ার টু প্রসিড, তুমি যদি এগিয়ে যেতে চাও তোমাকে প্ল্যান করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু প্রসিড ইউ হ্যাভ টু প্ল্যান বিফোর ইট, তাকে প্ল্যান করতে হবে। পরিকল্পনা ছাড়া কিছু করা যাবে না, আগানো যাবে না। উদ্দেশ্য থাকতে হয় যে আমি ওখানে পৌঁছতে চাই। যার এম থাকে সে সেখানে পৌঁছতে পারে, যেতেই পারে।
আমাদের একটা এইম ইন লাইফ থাকা উচিত, ভিশন থাকা উচিত। প্ল্যান বিফোর প্রসিড, এটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। প্ল্যান যদি বলি একটি বাক্য গো, একটি সেন্টেন্স হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স, যাও। প্ল্যান পরিকল্পনা করো, প্রথমে ইউ আছে দেখা যায় না, যে বাক্যের প্রথমে ইউ থাকে দেখা যায় না, আন্ডারস্টুড থাকে, সেটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। পরিকল্পনা করো বিফোর প্রসিড, বিফোর ইউ প্রসিড হবে, ভালো হবে। বিফোর প্রসিড দিলেও হবে, বিফোর ইউ প্রসিড, বিফোর ইউ প্রসিড। প্ল্যান বিফোর প্রসিড, বিফোর ইউ প্রসিড। আমরা একটা ইউ দিয়ে দিই এখানে, সুবিধা হবে। বিফোর ইউ প্রসিড, এখানে ইউ আছে দেখা যায় না। প্ল্যান বিফোর ইউ প্রসিড, এটা যেটা কমপ্লেক্স সেন্টেন্স, বিফোর কনজাংশন, এখানে ইউ লাগবে, ইউ লাগবে আসলে, এখানে ইউ আছে দেখা যায় না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ট্যাকশন কিভাবে করি? প্ল্যান বিফোর ইউ প্রসিড, পরিকল্পনা করো। তুমি এখন ট্যাকশন কেমনে করবা? আমি তোমাকে বললাম প্ল্যান বিফোর ইউ প্রসিড, পরিকল্পনা করো, করবে না? জি স্যার করব। পরিকল্পনা করো, করবে না? এই যে করবে না, আবার এও বলতে পারি করবে, জি স্যার করবো। দুভাবেই আমি প্রশ্ন করতে পারি। তাইলে করবে, করবে না, দুটোই হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সে দুই রকম প্রশ্নই করা যায়। দেখো ওখানে কিন্তু শ্যাল উইল নাই, কিন্তু আমি কিন্তু প্রশ্ন করার সময় করবে করবে না বলছি। তাহলে করবে করবে না কোন টেন্স থেকে আসলো? ফিউচার টেন্স থেকে। এই ফিউচার টেন্সের জন্য আমরা কি ব্যবহার করব? শ্যাল উইল ব্যবহার করবো। ইউ এর সাথে কি বসে? উইল বসে। আমরা কি দেবো? ওই যে বললাম প্ল্যান, মানে ইউ প্ল্যান, তুমি পরিকল্পনা করো। করবে, উইল ইউ প্ল্যান, সঙ্গে বলবা উইল ইউ। তুমি ট্যাকশনে কি করবে? উইল ইউ। উইল ইউ মানে কি? উইল ইউ প্ল্যান। অথবা যদি বলি করবে না, ওন্ট ইউ প্ল্যান। উইলের সাথে নট দিলে কি হয়? ওন্ট। শর্ট ফর্মে কি হয়? ওন্ট। বানাম কি? WON, এটা অ্যাপোস্ট্রফি, একটা টি, লোপ চিহ্ন বলে এটাকে, টি। ওন্ট ইউ। তাহলে উত্তরটা কি হলো? উইল ইউ অথবা ওন্ট ইউ, দুটোই সঠিক। আমরা যে কোনো একটা দিলে শিক্ষক তোমাকে নাম্বার দিবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা উইল ইউ অথবা ওন্ট ইউ দেবো, হয়ে যাবে। আমরা 1 নম্বর আছি, ইউ নিড টু সি আ ডক্টর। তোমার একজন ডাক্তার দেখানো দরকার। ইউ নিড টু সি এ ডক্টর। সি অর্থ দেখা। হ্যাঁ, এই সি মানে কি তুমি ডাক্তারকে দেখবে এই অর্থে? আসলে এই দেখা সেই দেখা না, এটা চিকিৎসার্থে তার সাথে সাক্ষাৎ করা। যেমন এই বিকেলবেলা আমি আমার ডাক্তার দেখাতে যাচ্ছি। আই অ্যাম সিইং মাই ডেন্টিস্ট, ডাক্তার মানে দাঁতের ডাক্তার। আই অ্যাম সিইং, এর অর্থ এই না আমি দেখিতেছি আমার ডাক্তারকে, নো। আই অ্যাম সিইং মাই ডেন্টিস্ট দিস মর্নিং, দিস ইভিনিং, এর অর্থই হলো আই অ্যাম গোয়িং টু সি। আই অ্যাম সিইং, সি এর সাথেও আইন যোগ হয়। তো ইউ নিড টু সি এ ডক্টর, এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইউ নিড, এটা মূল ভাব, ফাইনাইট ভাব, সমাপিকের ক্রিয়া। এখানে একটা অসমাপিকের ক্রিয়া আছে টু সি। এখন ফাইনাইট ভাব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টেন্সের জ্ঞান তোমাকে দরকার। ট্যাকশন করতে টেন্সের জ্ঞান দরকার। টেন্স তুমি জানো না, ট্যাকশন তুমি করতে পারবে না। তুমি সাঁতার জানো না, তো পানিতে তুমি নামতে পারবে না, সোজা হিসাব। তাহলে এই বাক্যটাকে তুমি নেগেটিভ করবে। এখন এখানে একটা শেখার বিষয় হলো এই, যদি বাক্যটার ভিতরে শুধুই নিড থাকতো, টু সি থাকতো না, শুধু নিড প্রিন্সিপাল ভার্ব, আর কোনো ভার্ব নাই, তখন এই বাক্যটা দুইভাবে নেগেটিভ করা যায়। তখন এর দুটো উত্তর হতো, শুধু নিড থাকলে। আর যখন নিডের পরে একটা টু সি, একটা নন ফাইনাইট ভার্ব থাকবে, অসমাপিক ক্রিয়া থাকবে, তখন নেগেটিভ করা যাবে একভাবে, একভাবে, তখন এক উত্তর হবে একটা। তো এই বাক্যটার উত্তর একটা। আর যদি ইউ নিড এ পেন, তোমার একটা কলম দরকার, তখন উত্তর হয়তো দুইটা। মনে থাকে জানো, নিডে যদি টু না থাকে, একটা নন ফাইনাইট ভার্ব না থাকে, নিড প্রিন্সিপাল ভার্ব একটি ভার্ব থাকে, তখন উত্তর দুটো। আর যদি নিডের পরে টু সি, টু ডু, টু হ্যাভ এইভাবে কিছু থাকে, তখন উত্তর একটি। আমরা বাক্যটা নেগেটিভ করি, ইউ ডু নট নিড টু সি আ ডক্টর। নিড নট টু সি এভাবে ব্যবহার ইংলিশে নেই। ইউ ডু নট নিড টু সি আ ডক্টর। ওই যে ডু নট চলে আসলো, কি আসলো? ডু নট। এই ডু নট ওখানে নাও, আর ইউটার সবার শেষে চলে যাও। তাহলে কি হলো? ওই ডু নটকে শর্ট করো ডোন্ট, ডোন্ট ইউ। উত্তরটা কি হলো? ডোন্ট ইউ। মনে হয় জানো, নিডের পরে টু থাকলে এই উত্তর। আর যদি এটা টুটা না থাকতো, যদি বলি হি নিডস এ পেন, তার একটি কলম দরকার,
এটা দুইভাবে নেগেটিভ করা যায়। হি নিডস আ পেন দুইভাবে নেগেটিভ করা যায়। হি নিড নট এ পেন অথবা হি ডাজ নট নিড এ পেন। হি নিডস এ পেন, দেখো আর কোনো ভার্ব নাই, দুইভাবে নেগেটিভ করে শুনিলাম আমি। হি নিড নট এ পেন, নিড নট, নিডস নট না, কিন্তু নিড নট এ পেন, তার কলম দরকার নাই। অথবা হি ডাজ নট নিড এ পেন, তো দুইবার নেগেটিভ করলাম, নিড নট। ট্যাগ কোশ্চেন কি হবে? নিড হি? হি ডাজ নট নিড এ পেন, ডাজেন্ট হি? ডাজ হি? ডাজ নট, হি ডাজ নট নিড এ পেন, ডাজ হি? নট দেবো না। তাহলে আমরা উত্তরটা বুঝতে পারছি, পার্থক্যটা বুঝতে পারছি। তোমাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে, নিডের পরে টু আছে কি নাই। টু থাকলে একটি উত্তর, টু না থাকলে দুইটি উত্তর। জি নাম্বার, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। গ্লাসে পানি নাই বললেই চলে। লিটল অ্যাডজেক্টিভ। এই লিটল ওয়াটার কি প্রকাশ করে? সামান্য পানি আছে। হ্যাঁ, সামান্য পানি থাকে গ্লাসে, আমরা ওই পানি কিন্তু খাইতে পারি না। পানি নাই বললেই চলে। গ্লাস যদি তুমি এভাবে সব পানি ফালিয়ে দাও, তারপরও পানি থাকবে, এমন জিনিস। সব ফালাই দিলেও পানি থাকবে, খাওয়া যায় না। তাহলে লিটল থাকলে অলমোস্ট নেগেটিভ, হার্ডলির মতো। আমরা ব্যাকওয়ার্ডকে নেগেটিভ করব, গ্লাসে পানি নাই বললেই চলে। আর যদি এখানে আ লিটল থাকতো, সামান্য পানি আছে, তখন কিন্তু নেগেটিভ হইতো না। তাহলে এ থাকলে সামান্য পানি আছে, এ না থাকলে পানি নাই। তাহলে ব্যাকওয়ার্ডে নেগেটিভ, আমরা নট দিব না। এ ব্যাকওয়ার্ডে নেগেটিভ, আমরা উত্তরে নট দিব না। তাহলে কি দেবো? এই ইসটা দেবো। এখন আর ডু নট ডাজ নট আসবে না। এমিজে থাকলে ডু নট ডাজ নট ভ্যানিশ হয়ে যায়। এমিজে থাকলে কত সুবিধা। তাহলে আমরা ইজ দেয়ার কি দেবো? ইজ দেয়ার। আছে কি সেখানে পানি? তাহলে সামান্য পানি আছে, ইজ দেয়ার করবো। সেখানে পানি নাই বললেই চলে, আছে কি? আমরা কি করবো? ইজ দেয়ার এনি বা ইজ দেয়ার এনি দেবো না, ইজ দেয়ার দিলেই চলবে। ইজ দেয়ার। তাহলে আমরা নট দেবো না, কারণ ডিটেল বলে দেয়, তুমি নট দিতে পারবে না। আমরা এটা বুঝতে পারছি। এবার আসো এস নাম্বার, হু ফরগেটস দিস মেমোরিজ। এই স্মৃতিগুলো কে ভুলে যায়? হু ফরগেটস, কে ভুলে যায়। দেখো, হু এর পরে আমি কিন্তু এস যোগ করেছি। এখন হু অর্থ কি? কে। যদি আমি এস যোগ না করতাম, হু ফরগেট, তখন হয়তো কে কে ভুলে যায়, কারা ভুলে যায়, প্লুরাল হয়ে যেত সাবজেক্টটা। কারা ভুলে যায়, আমি কিন্তু কে ভুলে যায় বলছি। কে ভুলে যায়। আসলে এই বাক্যটাই প্রশ্নবোধক। আবার একটা ট্যাগ কোশ্চেন করছি, একটু একটু স্পেশাল টাইপের, ভিন্ন টাইপের, প্রশ্নের ভিতরে প্রশ্ন। যদিও এখানে আমি প্রশ্ন দিতে পারি না, কারণ এখানে প্রশ্ন দিলে আবার প্রশ্ন তো চিহ্ন দুইবার প্রশ্ন কেমন শোনা যায়, কমা দিয়ে দিতে হবে। ট্যাগ কোশ্চেনের যেটা নিয়ম। হু ফরগেটস, কে ভুলে যায়। আসলে বাক্যটার মর্মার্থ কি, অর্থটা কি? কেহ এই স্মৃতিগুলো ভুলে যায় না। তুমি বাক্যটাকে তুমি অ্যাফার্মেটিভ রূপে আনবা, যদিও নেগেটিভ চলে আসবে। অ্যাসার্টিভে আনবা, নেগেটিভ রূপ ধারণ করবে, কারণ অ্যাসার্টিভ হবে দুই রকম। তো হু ফরগেটস দিস মেমোরিজ, এটার অর্থ হইল নোবডি ফরগেটস দিস মেমোরিজ। একই কথা। হু ফরগেটস দিস মেমোরিজ, এর অপর নাম কি? নোবডি ফরগেটস দিস মেমোরিজ। এই বাক্যটা আনার পরে এটা কোশ্চেন করতে হবে, এর আগে পারা যাবে না। নোবডি ফরগেটস, কেউই ভুলে যায় না এই স্মৃতিগুলো। তো আমরা নোবডির বদলে কি জানি একটা প্রোনাউন ব্যবহার করি? দে। এভরিবডির বদলে কি ব্যবহার করি? দে। দের সাথে কি ব্যবহার করি? দের সাথে ডু নট করি না ডাজ নট করি? দের সাথে আমরা ডু নট করি। আর যদি নট না দিই তাহলে ডু করি, ডু দে। কখনোই হবে না ডাজ দে, তাই না? দের সাথে আমরা কখনো ডাজ ব্যবহার করি না, দের সাথে ডু ব্যবহার করি, ডু দে। তো বাক্যটা আমরা কিন্তু নেগেটিভ ধারণ করবো। কি করে করবো এটা? নান ফরগেটস দিস মেমোরিজ। তো নান নেগেটিভ, আর এখানে আর নেগেটিভ আসবে না, তখন আমরা এখানে নট দেবো না। তাহলে উত্তরে কি দেবো? ওই যে প্রেজেন্ট টেন্সের কারণে আমরা কি দেবো? ডু, ডাজ দেবো না। তাহলে ডু দে, উত্তরে কি হলো? ডু দে। নান ফরগেটস দিস মেমোরিজ, ডু দে। ডু দে ফরগেট, তারা কি ভুলে যায়? মানে ভুলে যায় না, তারা ভুলে যায় না। তাহলে আমরা এটা বুঝতে পারছি, এটা কঠিন বাক্য, আমাদের বারবার শুনতে হবে এবং আমাদের লিখতে হবে। বারবার শুনলে তুমি বুঝতে পারবে আমি কি বক্তব্য এখানে দিয়েছি। আই নাম্বার, এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার। সবাই মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে। সবাই করে, করে না? সবাই মুক্তিযোদ্ধাদের কি করে? শ্রদ্ধা করে। আমরা জানি, আমরা প্রশ্ন জুড়ে দেব, করে না? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এভরিবডির বদলে আমরা প্রোনাউনটা কি দেই? দে। আর দের সাথে আমরা কি দেবো? ডোন্ট। এটা অ্যাফার্মেটিভ, উত্তরটা নেগেটিভ হবে। দের সাথে ডোন্ট বসে অথবা ডু বসে, ডু দে অথবা ডোন্ট দে, একটা তো দেবো। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, আমরা দেবো নেগেটিভ। তার উত্তরে কি হলো? ডোন্ট দে। আমরা এই ভুলটা যেন না করি। আমাদের সতর্ক হতে হয়। স্যারদের ভুল হয় না এখন আর। স্যারেরা কী করে? শুধু ভুল ধরে, তোমাদের ভুল হয় বেশি।
তোমাদের ভুল ধরি, ভুল ধরতে 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 পরীক্ষার আগ পর্যন্ত, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত ভুল ধরি, ইভেন পরীক্ষা দেওয়ার পর এসে ভুল ধরি, দুইটা ভুল গেছে। তাহলে ভুল তোমাদের সারা জীবন করবা। স্যারের একটু ভুল কম করে এখন, কারণ তার কাজই হলো ভুল ধরা, তার চক্ষুই পরে ভুল কোথায় যায়। সুতরাং আমরা ভুল ধরি আর তোমরা ভুল করো, তাহলে ভুল করবে না। ডোন্ট দে, আমি শেষ বাক্যে চলে আসছি, একটা বাক্য আছে মাত্র। অল কান্ট বি অপটিমিস্টিক, অল কান্ট বি অপটিমিস্টিক, বাক্যটা নেগেটিভ। অল সাবজেক্ট, এর প্রোনাউন দেবো দে। অনেক ব্যক্তি প্রোনাউন কি দেবো, দে দিয়ে শেষ করবো। এখানে যা আছে তা কিন্তু ওখানে তোমরা দিবে না কখনো, এর পরিবর্তে যেটা বসে সেটা ব্যবহার করবো। আর এখানে নেগেটিভ আছে কান্ট বি, তাহলে আমি আর নটটা দেবো না, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তবে ক্যান দেবো, এই ক্যানটা ব্যবহার করবো। এর উচ্চারণ হবে কান্ট, আর স্পেশালি আলাদাভাবে হবে ক্যান। এখন কান্ট, এখানে আমরা ক্যান দেবো, ক্যান, আর এটা দেবো দে। উত্তরে কি হলো, ক্যান দে। তাহলে আমরা 10টা বাক্য 2020 সনের আমি বিস্তারিত আলোচনা করেছি, অনয় নিয়মকানুন বলছি, সুন্দর করেই বলছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বারবার দেখলে তোমরা এই নিয়মগুলো ধরে রাখতে পারবা। ক্লাসের থেকে এই ক্লাসগুলো ভালো, কারণ ধরে রাখা যায়, ক্লাসের তো সঙ্গে মনে থাকে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কী করবে এখন, এই কাজটি তোমরা বাড়ির খাতায় লিখবে, বাক্যগুলোও লিখবে। এটা তোমরা আজকেই করে পারবা, আজকেই করতে পারবা। তবে আমি বাড়ির কাজ দিব তোমাদের, তো অজানা, এটা করে রাখবা। কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড 2019 HW, বাক্যগুলো লিখতে হবে। কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড 2019, এই প্রশ্ন তোমাদের বইতে আছে, অনেকের টেস্ট পেপার আছে, বিভিন্ন বই আছে, সেখান থেকে বাক্যগুলো লিখতে হবে। বাক্যগুলো লিখে উত্তরগুলো লিখবা, আর এগুলোও রাখবা। তাহলে কি অনেকগুলো বাক্য আমরা করলাম, একটা অভিজ্ঞতা হলো, আমাদের সাহস বেড়ে গেল, অনেক শুনলাম। এগুলো করে তুমি কি করবে, তোমার নাম, রোল, শাখা লিখে। খুব একটা সাড়া পাচ্ছি না কিন্তু তোমাদের কাছ থেকে, ক্লাস 10-এর কাছ থেকে কেমন সাড়া পাচ্ছি না। আমি ক্লাস টিচার, কিন্তু আমি পাচ্ছি না, এটা আমার দুর্ভাগ্য, পাচ্ছি না। অন্যান্য 3-র বাচ্চারা অনেক দেখে, 4-এর বাচ্চারা অনেক দেখে, আমার 10-এর বাচ্চারা কিছুই দেখে না। এটা কেন দেখে না আমি বুঝলাম না কিছু। নাকি আমরা ভালো পড়াইতে পারি না এই কারণে, নাকি পড়াইতে পারি এই কারণে, এরা আমার দুর্বোধ্য রয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, তোমরা কী করবে, এটি ছবি তুলে নাম, রোল, শাখা। আমি 2টা কিন্তু পেয়েছি, এক মেয়ের একটা পেয়েছি, আমি করে দেখছি। সে কিন্তু অনেক দুর্বল, কিন্তু করে জমা দিছি, তাকে একটু বেশি নম্বর দিয়ে দেবো। ছবি তুলে ফেসবুকের কমেন্ট বক্সে এরা আপলোড করে দিবে, এবং 2 দিনের ভিতরে করবে, কারণ 3 দিন গেলে তোমরা করবে না। 2 দিনের ভিতরে জমে যাবে। আমি আমার খাতায় রেকর্ড করা আছে, রেজিস্টার আছে, টিক দিয়ে রাখবো কে দিল না। 10 নম্বর, এই নাম্বারের উপরে তোমাদের টেস্ট পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে প্রক্রিয়া, সেখানে ব্যাপার আছে, সেটা মূল্যায়ন হতেই পারে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।